বন্ধুরা, আপনারা জানেন কি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি? কে? চমকে গেলেন, তাই তো? নেতাজি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে কেমন হতো আজকের ভারত? নেতাজি দেশে ফিরলে কি হতো? 1945 সালের বিমান দুর্ঘটনায় যদি তার মৃত্যু না হতো, যদি তিনি দেশে ফিরে আসতেন, তাহলে কেমন হতো ভারতের ইতিহাস? আজকের এই ভিডিওতে আমরা কল্পনা করব সেই ভারত, যে ভারতের স্বপ্ন দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আর বিশ্লেষণ করব নেতাজির নেতৃত্বে কিভাবে গড়ে উঠতে পারত এক শক্তিশালী, দুর্নীতিমুক্ত, আত্মনির্ভর ভারতবর্ষ। সঙ্গে জানাবো নেতাজির সম্পর্কিত এমন কিছু অজানা তথ্য যা 99% ভারতীয় জানেন না। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা খুঁজবো সেই নেতাজিকে যিনি হারিয়ে যাননি, যিনি আজও বেঁচে আছেন আমাদের স্বপ্নে, আমাদের রক্তে। আর কিছু তথ্য রয়েছে যেগুলি একেবারে বিতর্কিত, আমরা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। আমাদের আজকের বিষয়টি একেবারেই আলাদা। সালটা ছিল 1956। ভারতে এলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। কলকাতার গভর্নর পিবি চক্রবর্তীর সঙ্গে তার একটা মিটিং হলো। পিবি চক্রবর্তী ক্লিমেন্ট এটলিকে জিজ্ঞেস করলেন ব্রিটিশদের ভারত ছাড়ার আসল কারণ কি। এটলি এক কথায় উত্তর দিলেন, আজাদ হিন্দ ফৌজ, যে বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। পি চক্রবর্তী এরপর প্রশ্ন করেন, ইংরেজদের ভারত ছাড়ার পেছনে গান্ধীজির অবদান কতটা? একটু হেসে এটলি উত্তর দিয়েছিলেন, মিনিমাল, অর্থাৎ খুবই সামান্য। মেজর জেনারেল জিডি বক্সির লেখা বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই বইতে এই মিটিং এবং কথাবার্তার উল্লেখ আছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন ভারতকে স্বাধীন করতে গান্ধীজির থেকেও বেশি অবদান ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। 1945 সালে প্লেন দুর্ঘটনা যদি না হতো, তাহলে সুভাষচন্দ্রই হতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। যদি সত্যি নেহরুর বদলে নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে কেমন হতো আজকের ভারত? সালটা ছিল 1940। কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি মনে করতেন কংগ্রেস নেতাদের নেগোসিয়েশনের রাজনীতি ভারতকে দুর্বল করে দেবে। ভিক্ষা করে স্বাধীনতা পেলেও ভারতের মাথা চিরদিন নত হয়ে থাকবে। তাই তিনি কংগ্রেস ছেড়ে গঠন করেন ফরওয়ার্ড ব্লক। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি বুঝেছিলেন ভারতের একটা শক্তিশালী মিলিটারি দরকার, যারা স্বাধীনতা ছিনিয়ে আনবে। সালটা ছিল 1943। জাপানের সাহায্যে আজাদিন ফৌজ গঠন করেন নেতাজি। আজাদিন বাহিনী দিল্লির লালকেল্লা দখলের মহড়াও সেরে ফেলেছিল। নেতাজি জানতেন ব্রিটিশদের হারিয়ে লালকেল্লা দখল করতে পারলেই স্বাধীনতা আসবে। 1945 সালের 18 আগস্ট তাইওয়ান থেকে ফেরার পথে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। অনেকেই বিশ্বাস করেন এই দুর্ঘটনা ছিল সাজানো, তিনি মারা যাননি। ষড়যন্ত্র করে ভারতে ফিরতে দেওয়া হয়নি তাকে। তা না হলে নেতাজির নেতৃত্বে আজাদিন ফৌজ সিঙ্গাপুর ও বর্মা হয়ে দিল্লির দিকে এগোত। নেতাজি ফিরে এলে গান্ধী এবং নেহরুর কড়া প্রতিদ্বন্দ্বী হতেন, কারণ দেশের কাছে তিনিই ছিলেন প্রকৃত হিরো। সব ধর্মের মানুষের কাছে তিনি ছিলেন নেতাজি। নেতাজি ফিরে এলে বদলে যেত ভারতের ইতিহাস, যা ভারতের ভবিষ্যৎ বদলে দিত। নেতাজি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারতের মানচিত্রটা আজ অন্যরকম হতো। নেতাজি কখনোই ভারত ভাগ মেনে নিতেন না। তিনি ফিরে আসলে পাকিস্তান বাংলাদেশেরও জন্ম হতো না। নেতাজি কি ভারত পাকিস্তান ভাগ আটকাতে পারতেন? হ্যাঁ, অবশ্যই পারতেন। সুভাষচন্দ্র বোস এমন এক নেতা ছিলেন যাকে সব ধর্মের মানুষ বিশ্বাস করত। তিনি কখনো হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ করেননি। তিনি স্বপ্ন দেখতেন ভারত ধর্মনিরপেক্ষ দেশ হবে, যেখানে সংখ্যালঘুরা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে থাকবে না। এই কারণেই মুসলিমদের মধ্যে সুভাষচন্দ্রের জনপ্রিয়তা ছিল সব থেকে বেশি। মোহাম্মদ আলী জিন্নাহর মতো নেতারা নেতাজির আদর্শ ও ব্যক্তিত্বের সামনে টিকতে পারতেন না।
1937 সালে কংগ্রেসে মুসলিম নেতার সংখ্যা 10%-এরও কম ছিল। অন্যদিকে নেতাজির আজাদিন বাহিনীতে 40% মুসলিম ছিল। তাই অনেকেই বিশ্বাস করেন নেতাজি বেঁচে থাকলে তিনি ঠিকই ভারত পাকিস্তানের বিভাজন আটকে দিতেন। পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমার নিয়ে এক অখণ্ড ভারত পেতাম আমরা। কাশ্মীর ইস্যুর জন্মই হতো না। শুধু পাকিস্তান নয়, নেতাজি ফিরে এলে নেপালও ভারতের মধ্যেই থাকতো। ভারত স্বাধীন হওয়ার পর নেপাল ভারতের অংশ হতে চেয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই প্রস্তাব মেনে নেননি। চীন যখন তিব্বত দখল করে তখন ভারত তাতে মাথা গলায়নি। এখন তিব্বত হয়ে চীন ক্রমাগত ভারতের জমি অধিগ্রহণের চেষ্টা করছে। নেতাজি থাকলে তিনি তিব্বতের পাশে দাঁড়াতেন। আজ তিব্বত একটা স্বাধীন দেশ হতে পারত, চীনও ভারতের জমিতে আধিপত্য বাড়াতে পারত না। নেতাজি প্রধানমন্ত্রী হলে আজ ভারতের জিও পলিটিক্স বদলে যেত। যে চীন আজ ভারতের সব থেকে বড় শত্রু, নেতাজি থাকলে সেই চীন আজ ভারতের বন্ধু হতো। আগে হ্যাঁ, সালটা ছিল 1938। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতিতে তখন চীন বিধ্বস্ত হয়ে পড়ে। সেই সময় ভারতের কাছে সাহায্য চাইছি। তখন কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস। চীনের ডাকে সাড়া দিয়ে 12 জুন 1938 সালে অল ইন্ডিয়া চায়না ডে ঘোষণা করেন নেতাজি। চীনকে সাহায্য করতে দেশের মানুষের থেকে অর্থ সাহায্য চান তিনি। তারপর সেই টাকা ও অ্যাম্বুলেন্স সহ ডাক্তারদের একটা টিম তিনি চীনে পাঠিয়ে দেন। নেতাজির এই পদক্ষেপে চীন ও ভারতের সম্পর্ক মজবুত হয়। তাই অনেকেই বিশ্বাস করে নেতাজি ফিরে এলে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক বেশি ভালো হতো। 1962 সালের ভারত চীন যুদ্ধই হতো না। চীন, জার্মানি, জাপান ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভারতকে আরো মজবুত করত। নেতাজি ভারতের শাসনভার হাতে নিলে ভারতীয় সংবিধানে গণতন্ত্রের জায়গায় সমাজতন্ত্র কথাটা লেখা থাকত। ন্যায়, নীতি, আদর্শ, কর্তব্য, দেশের জন্য স্বার্থ ত্যাগ হতো সংবিধানের মূল কথা। নেতাজি প্রধানমন্ত্রী হলে তার আমলে আইনের শাসন চলত দেশে, শাসকের আইন নয়। স্বাধীনতার পর দুর্নীতি ভারতকে দুর্বল করে দিয়েছে। আজও দুর্নীতি কাটিয়ে উঠতে পারিনি আমরা। নেতাজি থাকলে দেশে এই দুর্নীতি থাকতো না। রাজনীতিতে কেবল তারাই আসতে পারতেন যারা দেশের জন্য সার্থকতা করতে পারবেন। ভারত এখন বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ, কিন্তু এই দিনটা দেখার জন্য 70 বছর অপেক্ষা করতে হতো না আমাদের। নেতাজি থাকলে তিনি শুরু থেকেই ভারতকে সামাজিকভাবে শক্তিশালী করার উপর জোর দিতেন। ডিআরডিওর মতো আরো অনেক সংস্থা দেশে তৈরি হতো। ভারত অন্য দেশ থেকে হাতিয়ার কিনতো না, বরং চীন এবং আমেরিকার মতো নিজেরাই হাতিয়ার বানাতো। নেতাজি থাকলে ভারত অনেক আগেই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতো। নেতাজির শাসনের আরো একটা ভালো দিক দেখতে পেতাম আমরা। মিলিটারি শাসন ব্যবস্থা থাকতো দেশে, যেখানে রাজনীতির ঊর্ধ্বে থাকতো ডিসিপ্লিন। নেতাজির সরকারের অনুশাসনে ভারতীয়রা আরো একটি বেশি শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতা শিখত। সুবিধাবাদীদের কোনো জায়গা হতো না রাজনীতিতে। দুর্নীতি, অপশাসনের কোনো জায়গা থাকতো না দেশে। আজাদিন সরকারের অনুশাসন ভারতীয়দের উচ্ছৃঙ্খল হতে দিত না। এতে আরো বেশি উন্নতির পথে এগোতে পারত দেশ। নেতাজি বেঁচে থাকলে ভারত বিশ্ব শক্তিতে পরিণত হতো অনেক আগেই। জাপান ও রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে দেশকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতেন তিনি। ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, অর্থনীতি ও সামরিক নীতিতে জার্মানি, জাপান, আমেরিকা ও চীনকেও টেক্কা দিতে পারতাম আমরা। নেতাজির নেতৃত্বে ভারত বিনিয়োগের হাব হতে পারত। শিল্প, কলকারখানা, চাষাবাদের বিকাশ হতো। ভারতের অর্থনীতি মজবুত হতো। দেশের প্রত্যেকটি মানুষ স্বনির্ভর হতো। নেতাজির তৈরি ভারতবর্ষে জাত, পাত, ধর্ম, নারী, পুরুষের বৈষম্য থাকতো না। তবে আপনি কি জানেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি? তাই তো, আরো একবার পুনরায় বললাম কারণ আরো তথ্য বাকি আছে। 1942 জাপানের সাহায্যে সিঙ্গাপুরে আজাদিন বাহিনীর নামে ভারতের প্রথম মিলিটারি ফোর্স গড়ে তোলেন নেতাজি। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলেন। তার কথায় প্রভাবিত হয়ে দলে দলে ভারতীয়রা আজাদিন ফৌজে যোগ দিতে শুরু করেন। তিনি ঘোষণা করেছিলেন,
আর 1 বছরের মধ্যেই আজাদিন ফৌজ স্বাধীন ভারতে পা রাখবে। জাপানি সেনার সঙ্গে মিলে ইংরেজদের বিরুদ্ধে 2টি যুদ্ধ জিতে তিনি প্রমাণ করে দেন ভারতের স্বাধীনতা আর খুব বেশি দূরের নয়। নেতাজির সাহায্য পেয়ে জাপানও খুশি হয়েছিল খুব। বন্ধুত্বের দাম দিতে জাপান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজির হাতে তুলে দেয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেতাজি স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেন, যে তেরঙ্গার পতাকার মাঝে সুতো কাটার চরকার প্রতীক ছিল। সুভাষচন্দ্র বোস ফিরে এলে ভারতের পতাকাও বদলে যেত। অশোক চক্রের বদলে সুতো কাটার চরকা থাকতো ভারতের পতাকায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জই ছিল স্বাধীন ভারতের প্রথম ভূখণ্ড। 21 অক্টোবর 1943 সিঙ্গাপুরে আজাদিন সরকার গঠন করেন নেতাজি। এই সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ছিলেন তিনি নিজে। এই আজাদিন সরকারের নিজস্ব টাকা, নিজস্ব ব্যাংক, রেডিও স্টেশন, এমনকি আদালতও ছিল। 11টি দেশ নেতাজির এই নতুন সরকারকে সমর্থন করেছিল। এই দেশগুলো ছিল জাপান, ইতালি, জার্মানি, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া, বার্মা, ফিলিপাইন, থাইল্যান্ড, চীন ও সোভিয়েত রাশিয়া। তাই বহু ইতিহাসবিদ নেতাজিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে দাবি করেন। নেতাজি যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজও পূরণ হলো না কেন? আমরা কি নেতাজির স্বপ্নের ভারত গড়ে তুলতে পারি না? স্বাধীনতার পর কেটে গেছে 70 বছর, তবুও দেশের কোটি কোটি মানুষের হাতে কাজ নেই। হাজার হাজার শিশু পেট ভরে খেতে পারছে না। লক্ষ লক্ষ গরিব শিশুর কাছে শিক্ষাটাও আজ স্বপ্ন। আজও বহু মা নিজের ছেলেকে স্কুলে পাঠাতে না পেরে চোখের জল ফেলছে। আজও বহু বাবা বৃষ্টিতে ছেঁড়া ছাতা মাথায় দিয়ে রিক্সা চালাচ্ছে। আর অন্যদিকে কিছু মানুষ কোটি কোটি টাকার দুর্নীতি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই কি নেতাজির স্বপ্নের ভারতবর্ষ? নেতাজি আজ নেই, কিন্তু তার আদর্শ তো আছে। তার সাহস, ত্যাগ, স্বপ্ন সবই তো আমাদের বুকের ভেতর। প্রয়োজন শুধু সেই আগুনটাকে জাগিয়ে তোলা। তাই আজই আমরা সবাই প্রতিজ্ঞা নিই, আমরা নেতাজিকে বাঁচিয়ে রাখবো আমাদের কাজে, আমাদের চরিত্রে এবং আমাদের ভাবনায়। কারণ নেতাজি স্বপ্ন দেখেছিলেন এক নতুন ভারতের, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব একেবারেই আমাদের। আপনার কি মনে হয়, নেতাজি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে বর্তমান ভারত কেমন হতো? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।